প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের 170 নং পৃষ্ঠার এই ছকটা সমাধান করেছিলাম। আজকে আমি তোমাদের নিচে একটা একক কাজ আছে, সেই একক কাজটা আমি সমাধান করব। যারা তোমরা আমার পূর্বে এই ছকের পর্বটা দেখোনি, তোমরা সেটা দেখে আসবে, তাহলে তোমরা ছকটা খুব সহজেই পূরণ করতে পারবা। তো চলো দেখি একক কাজটা কি রয়েছে। আমাদেরকে বলা হয়েছে, দেখো একক কাজের মধ্যে তোমরা প্রত্যেকে খাতায় উপরের ছকটির অনুরূপ একটি ছক তৈরি করো। আমাদেরকে বলা হয়েছে যে আমরা উপরে যে ছকটা আমরা করেছি, এই জায়গাতে করে দেওয়া হয়েছে এই ছকটার অনুরূপ একটা ছক আমরা আঁকতে বলছে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর দেখো এখানে বলছে, তারপর কমপক্ষে 5টি বীজগাণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করে তা উপস্থাপন করো। তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে বলা হয়েছে যে উপরে যে ছকটা আছে সেই ছকটার মতো একটা ছক, অনুরূপ ছক মানে একই ছক, একই একার হুবহু এটার মতো একটা ছক আমাদেরকে খাতায় আঁকতে বলছে। আঁকার পর তারপর আমরা 5টা বীজগাণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করতে বলছে। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। তো চলো আমি তোমাদের জন্য এটা মূলত করে রেখেছি। আমি একটু নিচে যাই। এটা হচ্ছে তোমাদের এই ছকটা হচ্ছে আমি ওই যে ছকটা কিছুক্ষণ আগে দেখালাম, ওই ছকটার সমাধান, যেটা আমি তোমাদের গত পর্বতে সমাধান করেছি। এখন আমি তোমাদের একক কাজটা করাবো। একক কাজটা আমার নিচে আমি তোমাদের জন্য করে রেখেছি। দেখো এখানে এখানে কি বলা হয়েছে, দেখো যে পাঠ্যপৃষ্ঠা 167 এর অনুরূপ ছক তৈরি করে তা পূরণ করা হলো। তাহলে পাঠ্যপৃষ্ঠা এখানে 167 হবে না, 170 হবে। অনুরূপ আমরা একটা ছক পূরণ করলাম। দেখো একবার অনুরূপভাবে আমাদের যেহেতু বলা হয়েছে, তা আমরা দেখো আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই। যদি তোমাদের মার্ক করে দেখাই, আমরা কিন্তু ওই জায়গাতে দেখছিলাম, এখানে ওই জায়গাতে ক্রমিক রং ছিল, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশির সম্পর্ক ছিল, তারপর অজ্ঞাত রাশি ছিল, তারপর হচ্ছে সমীকরণ হলে টিক চিহ্ন দেওয়ার কথা আর না হলে করচ চিহ্ন দেওয়ার কথা ছিল, তারপর হচ্ছে যৌক্তিক কারণ ছিল। উপরে ছকটার মধ্যে এগুলা ছিল, আমরা কিন্তু ঠিক এগুলাই লিখে নিয়েছি। তারপর দেখো 1 নম্বরে এখানে আমি লিখছি 2x + 3 = 5। তাইলে আমরা জানি সমীকরণ তখনই হবে যখন ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে। তারপর যদি খালি সমান হলেই হবে না, ওই বাম পক্ষের মধ্যে বা ডান পক্ষের মধ্যে কি থাকতে হবে? চলক থাকতে হবে। দেখো আমাদের প্রত্যেকটা সমীকরণ হওয়ার জন্য প্রত্যেকটা শর্ত প্রথমটায় আছে কিনা সেটা আমরা প্রথমে দেখব। দেখো এখানে কি আছে? এখানে আছে 2x আর হচ্ছে 3। দেখো 2x আর 3, এবার 2 এর সাথে x আছে, তাহলে বোঝা গেল আমরা একটা অজ্ঞাত রাশি বা চলক পেয়ে গেলাম। তাহলে এবার আমরা দেখব যে আমাদের 5, এখানে কিন্তু ডান পক্ষ রাশিটা 5 আছে। এবার বাম পক্ষ রাশিটা মূলত 5 হয় কি না সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখো এবার যদি আমাদের এখানে 2x + 3 আছে, আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, দেখো তোমাদেরকে আমি একটু দেখাই ক্যালকুলেশন করে। এখানে আমি যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে আমরা 2xটা এদিকে যা আছে তা রেখে দেব, সমান সমান আমি কি লিখবো বলো তো? আমি 5 লিখবো। তাহলে দেখো তো এই জায়গায় কিন্তু 3 রয়ে গেছে, তাই না? এই 3টা আছে প্লাসের, আমরা যদি সেটাকে ডান দিকে নেই তাহলে কিন্তু সেটা মাইনাসের হবে। তাহলে আমরা -3 নিব, -3। দেখো আমরা -3 এখানে নিয়ে আসলাম, যেহেতু এটা প্লাসের আছে এই জন্য আমরা মাইনাসের নিয়ে আসছি। যদি এটা মাইনাসের থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস করে নিয়ে আসতাম। তাহলে এবার দেখো আমরা 2x আমরা লিখে দিলাম, সমান সমান এবার 5 থেকে যখন তোমার 3 চলে যাবে তাহলে কত হবে বলো তো? তাহলে হবে হচ্ছে 2। কত হবে? 2। এবার দেখো এই 2টা কিন্তু ইনটু অবস্থায় গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এটা কি করব? আমরা এক্সটা এদিকে রাখবো আর নিচে হচ্ছে 2 আর উপরে 2। অতএব এই যে এদিকে 2টা, এই 2টা গেছে নিচে আর এই 2টা হচ্ছে উপরে। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করলে কি পাই? আমরা কাটাকাটি করলে কিন্তু আমরা 1 পাই। কত পাই? 1 পাই। তাহলে আমরা কত পেয়েছি? অবশেষে আমরা কিন্তু x এর মান 1 পেয়েছি, তাই না? অতএব x = আমরা কত লিখতে পারি? x = আমরা লিখতে পারি 1। ঠিক আছে? তাহলে আমরা x এর মান 1 পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরে যদি আমি নিচেরটা, তাহলে বোঝা গেল কি যে এটা একটা সমীকরণ।
এটা আমরা বুঝতে পারলাম একটা সমীকরণ, এই জন্য আমরা এখানে টিক দিয়ে দিলাম। আর এখানে চলক হিসাবে কি আছে, চলক বা অজ্ঞাত রাশি হিসাবে আছে আমাদের এক্স। ঠিক আছে, তাহলে এখানে কি লেখছে দেখো, যৌক্তিক কারণের দিকে দিয়ে তুমি খেয়াল করো যে এক্স চলকের নির্দিষ্ট মান অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান। দেখো আমরা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 1 এ পেয়েছিলাম, তাই না? তো অতএব এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান। তাহলে আশা করি তোমরা 1 নম্বরেরটা বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদের 2 নম্বরেরটা একটু সমাধান করে দেখাবো। দেখো 2 নম্বরে আছে 2x লেস দেন 5। আমরা কিন্তু ইতিপূর্বে পড়ে এসেছি গত পর্বতে, যদি লেস দেন বা গ্রেটার দেন মানে বৃহত্তম চিহ্ন অথবা ক্ষুদ্রতম চিহ্ন দ্বারা যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে কোনো বীজগাণিতিক রাশির মধ্যে, তাহলে সেটা কিন্তু সমীকরণ হয় না। তার কারণ এটা কি হতে পারে, এটার মান পরিবর্তন হতে পারে। এই জন্য তোমাদেরকে একটু আমি দেখাই, এখানে কি লিখছি আমি, দেখো এক্স চলকযুক্ত ক্ষুদ্রতর, তো মানে হতে এটাকে আমরা দুই বীজগাণিতিক ভাষায় বলি তাহলে হচ্ছে লেস দেন, আর এমনি আমরা যদি বলি তাহলে ক্ষুদ্রতর চিহ্ন আর কি। তো এখানে বলছে এক্স চলকযুক্ত ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক। তারপর কি বলছে দেখো নিচে, আমি একটু তোমাদেরকে উপরে উঠে দিই পুরোটার পর আমরা পড়ার জন্য। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি মন থেকে, আশা করি তোমরা বুঝবা যদি একটু মনোযোগ দাও। তাহলে এখানে কি বলছে দেখো, এক্স চলকযুক্ত ক্ষুদ্রতর, দেখো ক্ষুদ্রতর চিহ্ন মানে এটাকে আমরা লেস দেন বলতে পারি, চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক যা এক্স চলকের একাধিক মানের জন্য সত্য, মানে যার একাধিক মান হতে পারে। ঠিক আছে, তাহলে এই জন্য এটা কি, এটা একটা সমীকরণ না। এক কথায় যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম চিহ্নর মাধ্যমে কোনো বীজগাণিতিক রাশি থাকে তাহলে সেটা কিন্তু সমীকরণ হয় না। তোমরা এটা সবসময় মনে রাখবা। তাহলে দেখো এখানে 2x লেস দেন অথবা ক্ষুদ্রতর চিহ্ন 5, ঠিক আছে, তাহলে এটা কখনো সমীকরণ হবে না। তাহলে এখানে আমরা কি পেলাম, অজ্ঞাত রাশি বা চলক পেলাম হচ্ছে x। কেন, দেখো যে 2 এর সাথে x রয়েছে, এই জন্য এখানে আমরা পাইলাম হচ্ছে x। আর এটা কি, এটা সমীকরণ না, এই জন্য আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি, মানে ক্রস দিয়ে দিচ্ছি। তারপর যদি আমরা 3 নম্বরেরটার দিকে তাকাই, এখানে হুবহুব কিন্তু তোমরা যদি আমরা আগের পর্বটা দেখো তাহলে কিন্তু এই পর্বটা তোমরা নিজেরাই করতে পারবা, একেবারে হুবহুব আগের পর্বটার মতোই। তারপর 3 নম্বর দিকে যদি তোমরা খেয়াল করো, দেখো 3 নম্বরে কী দেওয়া আছে, 3 নম্বর হচ্ছে এইটা। তাহলে আমরা কিন্তু 3 নম্বরের যে রাশিটা বীজগাণিতিক রাশিটা আমরা দেখতেছি, এটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা কি একটা সমীকরণ। কিভাবে বলো তো, কারণ সমীকরণ হতে হলে আমরা জানি হচ্ছে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলতে হবে, তাই না? ডান পক্ষ এবং বাম পক্ষ মিলতে হবে। তাহলে যদি ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে, আর তার মধ্যে কী থাকতে হবে, চলক থাকতে হবে। দেখো এখানে চলকও আছে, আর ডান পক্ষ বাম পক্ষ মিলে কিনা সেটা আমরা দেখব। দেখো এখানে y-5 আছে, বাম পক্ষের দিকে যদি তোমরা খেয়াল করো y-5 আছে। তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমরা কোন এমন সংখ্যা বসাবো যে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে আমরা 10 পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমরা ওয়াইয়ের জায়গাতে 15 বসাই, কত বসাই, 15 বসাই, তার মধ্যে থেকে আমরা 5 বিয়োগ করি, হ্যাঁ সরি এখানে 2 না, এখানে 5 হবে, আমি আবার একটু লিখি। দেখো এই জায়গাতে যদি আমরা এই ওয়াইয়ের জায়গাতে যদি আমরা কী করি, ওয়াইয়ের জায়গাতে যদি আমরা 5 লিখি, কত 15 লিখি, তার মধ্যে থেকে যদি আমরা 5 বিয়োগ করি, 5 বিয়োগ করলাম, তাহলে আমরা কত পাবো বলো তো, 5 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 10। তাহলে দেখো আমরা যদি ওয়াইয়ের মান, এই ওয়াইয়ের মান 15 ধরি, আর এখানে 5 দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 10। দেখো ডান পক্ষের মধ্যেও কিন্তু 10 আসে। যদি তোমরা এটাকে আরও সুন্দরভাবে বুঝতে চাও, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। মনে করো এই রাশিটা আছে, আমি রাশিটাকে এখন ক্যালকুলেশন করব। তাহলে আমরা যেহেতু আমরা ওয়াইয়ের মান বের করব, কার মান বের করব, ওয়াইয়ের মান, তাহলে আমরা ওয়াইটাকে এখানে রেখে দিব, ওই উপরে যেভাবে করছিলাম আমি সমান সমান। এবার দেখো আমি এই 10টাকে এখানে রাখবো, 10টাকে যদি আমি এখানে রাখি, এবার দেখো -5, এই -5 বলো তো এটা মাইনাসের আছে, তাহলে ডান দিকে গেলে কী হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। তাহলে আমরা প্লাস কি করব, 5 দিব। তাহলে দেখো এইবার সমান সমান যদি আমরা দেই, এখানে কিন্তু বা দিব যেহেতু আমরা সমীকরণ করতেছি, বা তারপর সমান সমান ওয়াই সমান সমান দিব আমরা। দেখো তাহলে 10 আর 5 তাহলে কত হয়, 15 হয়। অর্থাৎ আমরা ওয়াইয়ের মান কত ধরছিলাম বলো তো, ওয়াইয়ের মান কিন্তু আমরা
15 ধরছিলাম, আর এখানে কিন্তু আমরা ওয়াইয়ের মান 15 পেয়ে গেছি। আশা করি তোমরা এই জায়গাতে বুঝতে পেরেছো। দেখো এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে আমি কীভাবে ধরলাম, আমি ওয়াইয়ের মানটা যে আমি আসলে তোমরা অনুমান করবা সবসময় যে কত ওয়াইয়ের জায়গাতে কত বসালে তার থেকে 5 বিয়োগ করলে 10 হবে, এরকম চিন্তা করবা, তাহলে কিন্তু মিলে যাবে। দেখো আমি ওয়াইয়ের মান কত পাইছি, আমি ওয়াইয়ের মান কিন্তু 15 পাইছি। এবার 15 থেকে যদি আমি এই 15 থেকে যদি আমি কী করি 5 বিয়োগ করি, 5 আমি বিয়োগ করলাম, যদি এখানে 5 বিয়োগ আছে তাহলে কত পাবো আমরা 10, কত পাবো 10, অর্থাৎ 10 পাবো। দেখো এখানেও কিন্তু 10 আছে, ঠিক আছে, তাহলে বাম পক্ষতেও কিন্তু 10 আছে, আমরা ডান পক্ষতে কী পাইলাম 10 পাইলাম, তাহলে বাম পক্ষতেও আমাদের কী আছে কী পাইলাম আমরা 10, ডান পক্ষ তো আছে কি 10। আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই জন্য আমরা এখানে লিখছি, দেখো যে এটা একটা সমীকরণ, এই জন্য আমরা লিখছি এটা সমীকরণ, এই জন্য আমরা এখানে টিক দিয়েছি, আর এখানে চলক হিসাবে আছে হচ্ছে ওয়াই, এই জন্য আমরা ওয়াই এখানে লিখে দিলাম। তারপরে দেখো যৌক্তিক কারণের মধ্যে আমরা কী লিখছি, ওয়াই চলকের নির্দিষ্ট মান, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 15 এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান। আমরা কিন্তু ওয়াই ইকুয়াল টু 15 পেয়েছিলাম, মানে 15 পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা 3 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 4 নম্বরে দেখবো আমাদের 4 নম্বরে কী আছে, যেহেতু আমাদেরকে 5টা বীজগাণিতিক রাশি সম্পর্ক এখানে লিখতে বলছে, তাহলে আমরা 4 নম্বরটা একটু খেয়াল করি। 4 নম্বরটা কী আছে, দেখো 4 নম্বরের মধ্যে Z/3, তারপর হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ বৃহত্তর চিহ্ন, আর হচ্ছে 15। তো আমরা উপরে পড়ে আসছিলাম যে বৃহত্তম চিহ্ন বা ক্ষুদ্রতম চিহ্ন যদি থাকে তাহলে সেটা কখনো সমীকরণ হতে পারে না। এজন্য আমি এখানে আর বেশি করে বোঝাবো না, যেহেতু উপরে বলে আসছি। এটার কারণ এটার বিভিন্ন মান হতে পারে, এই জন্য আমরা লিখতে পারি এখানে অজ্ঞাত রাশি বা চলকের মধ্যে আছে জেড, দেখো জেড আছে, এই জন্য আমরা এখানে জেড লিখলাম। তারপরে দেখো এটা কিন্তু সমীকরণ না, এই জন্য আমরা এখানে ক্রস দিয়ে দিচ্ছি। কেন সমীকরণ না, কারণ এটার মধ্যে গ্রেটার দেন বা বৃহত্তর চিহ্ন রয়েছে। তারপরে দেখো এই জায়গাতে আমরা যদি যৌক্তিক কারণের মধ্যে আমরা বলি, এখানে বলছে জেড চলকযুক্ত বৃহত্তম গ্রেটার দেন, হ্যাঁ বৃহত্তর লেখছে, গ্রেটার দেন, মানে এটাকে আমি বারবার গ্রেটার দেন কেন বলি, লেস দেন কেন বলি, কারণ বীজগণিতের ভাষায় এটাকে গ্রেটার দেন আর লেস দেনে বলে। হ্যাঁ বলছে কি, জেড চলকযুক্ত বৃহত্তর চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক যা জেড চলকের একাধিক মানের জন্য সত্য, মানে এটার একাধিক মান হতে পারে। এজন্য এটা কি হবে না, কারণ আমরা জানি সমীকরণ হতে হলে অবশ্যই ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে, ঠিক আছে, আর ওই জায়গাতে চলক থাকতে হবে। এখানে চলক আছে কিন্তু যেহেতু ডান পক্ষ বাম পক্ষ সমান হবে না, যেহেতু জেডের একাধিক মান হতে পারে, অতএব এটা সমীকরণ নয়। এবার তোমরা 5-এর দিকে খেয়াল করো, 5-এর মধ্যে কি আছে, আমরা লিখছি 5 - 2 = 3, তাহলে 5 - 2 = 3 যদি হয়, দেখো এবার যদি তোমরা একটু খেয়াল করো, আমি বারবার তখন বলছিলাম যে চলক থাকতে হবে। তো দেখো এই জায়গাতে কিন্তু আমরা 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাই, আমরা 3 পাই। সমান সমান পরেও কিন্তু আছে আমাদের এখানে কিন্তু 3 আছে। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তাহলে কি সমীকরণ? অবশ্যই না, তার কারণ এখানে কিন্তু চলক নেই। যদি চলক না থাকে তাহলে সেটা সমীকরণ হয় না। যদিও 5 থেকে আমরা 2 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 3 আমরা পেয়েছি, = পরেও আছে 3, কিন্তু যদিও মিলে গেছে ডান পক্ষ বাম পক্ষ, শুধুমাত্র চলক না থাকার কারণে আমরা এটা সমীকরণ হিসাবে গণ্য করতে পারি নাই। এই জন্য আমরা লিখতে পারি কি, এখানে দেখো চলকের মধ্যে এখানে চলক নাই, তারপরে দেখো এটা সমীকরণ না। তারপর কেন সমীকরণ না সেটা এখানে বলা হয়েছে, দেখো এখানে কোনো চলক নেই, তাই এটি সমীকরণ নয়। একেবারে হুবাহুব উপরের যে ছকটা আছে, অর্থাৎ আমি গত পর্বতে যে ছকটা পূরণ করেছিলাম তোমাদের জন্য, গত পর্বতে যে ছকটা তোমাদেরকে সমাধান করে দিয়েছিলাম, সেই ছকটা আর এই ছকটা হুবাহুব একই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।